বিসমিল্লাহির রহমানির রহিম। বেলকুচি সরকারি কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য সামাজিক পরিসংখ্যান ও গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান বিষয়ের চতুর্থ অধ্যায়ের বিস্তার পরিমাপের পরম পরিমাপ গড় ব্যবধানের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। গড় ব্যবধানের গাণিতিক সমস্যা, গত ক্লাসে আমি গড় ব্যবধান কি, গড় ব্যবধানের সূত্রের ব্যাখ্যা বলি এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধানের গাণিতিক সমস্যা দেখিয়েছি। আজ আমি দেখাবো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কিভাবে আমরা গড় ব্যবধান নির্ণয় করতে পারি। বিন্যস্ত উপাত্ত থেকে বা বিন্যস্ত উপাত্তের কিভাবে গড় ব্যবধান নির্ণয় করা যায় সেটা এখন আমি দেখাবো। ঠিক আছে শিক্ষার্থীরা, চলো আমাদের আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থী, দেখো বোর্ডে একটা গাণিতিক সমস্যা লিখে রেখেছি। গাণিতিক সমস্যাটা হলো, নিচের উপাত্ত হতে গড় ব্যবধান নির্ণয় করো। শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া আছে। নিচের উপাত্ত হতে গড় ব্যবধান নির্ণয় করো। শ্রেণী দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 এবং গণসংখ্যা দেওয়া আছে 3, 7, 10, 8, 2। এই যে গণসংখ্যা সারণী দেওয়া আছে, এই গণসংখ্যা সারণী থেকে আমাদের গড় ব্যবধান নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমাদের মনে আছে গড় ব্যবধানের বা গড় ব্যবধান নির্ণয়ের সূত্র আছে কয়টা? দুইটা। একটা হলো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, একটা হলো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। আমাদের গাণিতিক সমস্যা দেখে বুঝতে হবে এটা কি বিন্যস্ত উপাত্ত নাকি অবিন্যস্ত উপাত্ত। যদি অবিন্যস্ত উপাত্ত হয় তাহলে সূত্র হবে একরকম, আর বিন্যস্ত উপাত্ত হলে সূত্র হবে ভিন্ন রকম। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, এই যে গাণিতিক সমস্যা দেওয়া আছে এটা কি? এটা হলো বিন্যস্ত উপাত্তের গাণিতিক সমস্যা। তাহলে আমাদের কি করতে হবে? বিন্যস্ত উপাত্ত থেকে যে সূত্রের সাহায্যে আমরা গড় ব্যবধান নির্ণয় করতে পারি সেই সূত্র এখানে লিখতে হবে। তাহলে দেখো যে আমরা জানি বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান মিন ডেভিয়েশন, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান মিন ডেভিয়েশন এমডি ইকুয়াল টু সামেশন এফআই অ্যাবসলিউট ভ্যালু অফ xi minus x bar, summation fi absolute value of xi minus x bar divided by n, যেখানে fi equal to শ্রেণী গণসংখ্যা, xi equal to শ্রেণী মধ্যবিন্দু, x bar equal to summation fi xi divided by n equal to মোট গণসংখ্যা। দেখো শিক্ষার্থীরা, যেহেতু বিন্যস্ত উপাত্ত, যোজিত গড়ের সূত্র কিন্তু দুইটা। একটা হলো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, একটা হলো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। যেহেতু এটা বিন্যস্ত উপাত্ত এবং গড় ব্যবধানের সূত্র লিখেছি আমি সামেশন এফআই অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। কাজে এখানে x বার ইকুয়াল টু কত হবে? x বার ইকুয়াল টু হবে সামেশন এফআই xi ডিভাইডেড বাই ক্যাপিটাল N, যেখানে এফআইটা হলো শ্রেণী গণসংখ্যা, xi শ্রেণী মধ্যবিন্দু, n ইকুয়াল টু মোট গণসংখ্যা।
নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা সূত্র দেখে গণনা তালিকা তৈরি করব। গণনা তালিকায় কয়টা কলাম হবে এবং কোন কলামে কি লিখতে হবে সেটা আমরা মুখস্থ রাখবো না, আমরা সূত্র দেখে গণনা তালিকা তৈরি করব। তাহলে দেখো, যদি আমরা গড় ব্যবধান নির্ণয় করতে চাই তাহলে এই সূত্র ব্যবহার করব। সূত্র কি? যে গড় ব্যবধান এমডি ইকুয়াল টু সামেশন এফআই অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার ডিভাইড বাই এন, যেখানে এফআই ইকুয়াল টু শ্রেণী গণসংখ্যা, এক্স আই ইকুয়াল টু শ্রেণী মধ্যবিন্দু, এক্স বার ইকুয়াল টু সামেশন এফআই এক্স আই ডিভাইড বাই এন এবং এন ইকুয়াল টু মোট গণসংখ্যা। এগুলা কিন্তু বর্ণনা করতে হবে। তাহলে দেখো, এই গড় ব্যবধান নির্ণয় করতে হলে যেভাবে অঙ্কটা করব সেটা আমি বলে শোনো একবার। আমরা জানি গড় ব্যবধান এমডি ইকুয়াল টু সামেশন এফআই অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার ডিভাইড বাই এন, যেখানে এফআই ইকুয়াল টু শ্রেণী গণসংখ্যা, এক্স আই ইকুয়াল টু শ্রেণী মধ্যবিন্দু, এক্স বার ইকুয়াল টু সামেশন এফআই এক্স আই ডিভাইড বাই এন, এন ইকুয়াল টু মোট গণসংখ্যা। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার কি লিখব? গণনা তালিকা। গণনা তালিকা এবার লিখব, দেখো গণনা তালিকা। গণনা তালিকা, দেখো গণনা তালিকা কি আসবে? গণনা তালিকা আসবে প্রথমে যে কাজটা করতে হবে শ্রেণী, যেটা দেওয়া আছে। কি দেওয়া আছে এখানে? শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া আছে। শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া আছে, ওটা উঠা নেব আমরা। দেখো শ্রেণী কি দেওয়া আছে এখানে? দেখো শ্রেণী, শ্রেণী গণসংখ্যা। নিশ্চয়ই তোমাদের মনে আছে গণসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? গণসংখ্যাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করি। তাহলে গণসংখ্যা ব্র্যাকেটে আমরা কি লিখবো? এফ আই। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো তারপরে কি আসবে? ওই দুটা উঠাও আগে। গণসংখ্যা, শ্রেণী এবং গণসংখ্যা উঠাই, তাহলে কি হবে? 10 থেকে, প্রথম শ্রেণী 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আর গণসংখ্যা দেখো আছে 3, 7, 10, 8, 2। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমি কি করব? এখন আমি বাকি কাজগুলো ধারাবাহিকভাবে শেষ করব। তাহলে দেখো প্রথম যে মানটা আছে কি আছে এখানে? যেখানে এফ আই ইকুয়াল টু শ্রেণী গণসংখ্যা, শ্রেণী গণসংখ্যা দেওয়া আছে। এক্স আই ইকুয়াল টু কি? শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু এখানে দেওয়া নাই। তাহলে কি করতে হবে? পরের কলামটা লিখবো আমরা শ্রেণী মধ্যবিন্দু অথবা শুধু মধ্যবিন্দু অথবা শুধু এক্স আই লিখতে পারি। এক্স আই লিখলে আমরা বুঝবো কি? এটা শ্রেণী মধ্যবিন্দু এক্স আই। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে প্রথম কাজটা হবে, দেখো যে শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া আছে, তারপরে কলামটা হবে শ্রেণী মধ্যবিন্দু অথবা শুধু এক্স আই। এক্স আই ইকুয়াল টু কত হবে? দেখো মধ্যবিন্দু বের করব। এই শ্রেণীর মধ্যবিন্দু কত হবে? 15। আর মধ্যবিন্দু কিভাবে বের করা হয়? যে কোনো একটা শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যায় তাকে বলা হয় কি? শ্রেণীর মধ্যবিন্দু। কোনো একটা শ্রেণীর ঊর্ধ্বসীমা নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে তাকে বলা হবে কি? শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে দেখো প্রথম শ্রেণীর মধ্যবিন্দু কত হবে? 10 যোগ 20, 30, 30কে 2 দ্বারা ভাগ করলে কত? 15। পরটা হবে দেখো 20 যোগ 30 ইকুয়াল টু 50 ভাগ 2 ইকুয়াল টু 25। তারপরটা কত হবে? তারপরটা হলো 35, তারপরটা 35, তারপরটা হবে কত? 45, তারপরটা হবে 55। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে কি পেলাম এখানে? দেখো শ্রেণী মধ্যবিন্দু পাইছি। এবার দেখো কি আছে এখানে? এক্স বার। এক্স বারটা বের করতে হবে। তাহলে এক্স বার কীভাবে বের করবো? দেখো এক্স বার বের করার জন্য আমরা কী করতে হবে? যে এক্স বার ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাই এন। এনটা কি? মোট গণসংখ্যা। এনটা হলো মোট গণসংখ্যা। এটা যোগ করলে কি বের হবে? এন বের হবে। যোগ করলে কত হয়? দেখো যোগ করলে হবে এটা 30। ঠিক আছে শিক্ষার্থীরা, তারপরে কী হবে? দেখো উপরে দেখো সামেশন যদি বাদ দেওয়া হয় তাহলে কি আছে এখানে? এফ আই ইন্টু এক্স আই, এফ আই ইন্টু এক্স আই। এফ আই আমার দেওয়া ছিল, এক্স আমি বের করে নিয়েছি। তাহলে পরের কলামটা কি হবে? পরের কলামটা হবে এফ আই ইন্টু এক্স আই। এবার দেখো প্রথম মানটা কত আছে? প্রথম এফ আইটা হলো 3, এক্স আই ইকুয়াল টু 15, আর মাঝখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন। এফ আই ইন্টু এক্স আই তাহলে কত হবে? 3 গুণন 15 ইকুয়াল টু কত? 3 15 কত হয়? 45 বা 45। ঠিক আছে, তারপরটা কত হবে? 7 গুণন 25, 175। ঠিক আছে শিক্ষার্থীরা, তারপর কত হবে? 10 গুণন 35, 350। তারপরটা কত হবে? 8 গুণন 45, 360, 360। 55 গুণন 2,
100 110। ঠিক আছে শিক্ষার্থীরা, 100 110। এখন যদি এই কলামটা যোগ করি তাহলে কি বের হবে? সামেশান এফ আই এক্স আই বের হবে। হ্যাঁ, যোগ করো। দেখো সামেশান, এটার নাম হবে সামেশান এফ আই এক্স আই ইকুয়াল টু যোগ করলে কত হবে? দেখো এটা যোগ করলে হবে, দেখো এটা যোগফলটা আছে 1040। দেখো এটা যোগ করলে হবে 1040, 1040। ঠিক আছে শিক্ষার্থীরা, অতএব এক্স বার ইকুয়াল টু, দেখো এক্স বার ইকুয়াল টু বের করলে এখানে আমি, তাহলে এক্স বার ইকুয়াল টু কত হবে? 1040। 1040 ভাগ হলো কত? এন ইকুয়াল টু 30 ইকুয়াল টু কত হয়? দেখো ইকুয়াল টু ভাগ করলে হবে এটা 34.67। প্রিয় শিক্ষার্থী, তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে নিতে পারো। ভাগ করলে কত হবে? 34.67। ঠিক আছে, এবার দেখো এখানে কি লেখা আছে আমার? এখানে আছে সামেশান এফ আই ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার ডিভাইড বাই এন। এন ইকুয়াল টু কত? 30। এফ আই যেটা গুণ আকার আছে, এফ এর মান দেওয়া আছে, এক্স এর মান বের করে রেখেছি এখানে আমি। তাহলে কি করতে হবে? এবার এক্স বার বের করতে হবে। এক্স বার বের করেছি কত? 34.67। তারপরে কাজটা হবে, দেখো আমি বের করব এক্স আই মাইনাস এক্স বার বের করবো এখন। দেখো তাহলে পরের কলামটা কি হবে? এক্স আই মাইনাস এক্স বার। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো এক্স আই মাইনাস এক্স বার, অর্থাৎ এক্স আই প্রথম মানটা কত আছে? 15। 15 বিয়োগ কত হবে? 34.67। 15 বিয়োগ 34.67 ইকুয়াল টু বিয়োগ করলে কত হবে? মাইনাস 19.67। এটা হবে মাইনাস 19.67। তারপরটা কত হবে? দেখো এটা হবে মাইনাস 9.67। তারপরটা হবে, দেখো তারপরটা হবে কত? যে 0.33। 0.33। তারপরটা কত হবে? দেখো তারপরটা হবে 10.33। তারপরটা হবে দেখো 10.33। 10.33। তারপরটা হবে 20.33। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এবার খেয়াল করো কোন মানটা পেয়েছি আমি? এক্স আই মাইনাস এক্স বার পেয়েছি, কিন্তু এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু কত? এক্স এর প্রথম মানটা হলো 15, এক্স বার ইকুয়াল টু 34.67। তাহলে 15 থেকে 34.67 বাদ দিলে কত হয়? 19.67। পরটা হবে 9 মাইনাস 9.67। তারপরটা দেখো 35 বিয়োগ 34.67 ইকুয়াল টু কত হবে? 0.33। তারপরটা কত? 45 বিয়োগ 34.67 ইকুয়াল টু 10.33। তারপরটা 20.33। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা এগুলো বিয়োগ করে দেখতে পারো। ঠিক আছে, হ্যাঁ দেখো এক্স আই মাইনাস এক্স বার পেয়েছে, কিন্তু আর বের করতে হবে কি? অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার। ওই যে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বারের অর্থ কি? এটা অর্থ হলো এক্স আই মাইনাস এক্স বারের যে মানগুলো পেয়েছে সেখান থেকে আমরা চিহ্ন বর্জিত মান নেব। সেখান থেকে আমরা কি করব? চিহ্ন বর্জিত মান। তাহলে দেখো অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার, অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার কত হবে? এটা 19.67। 19.67। তারপরটা কত হবে? 9.67। তারপরটা হবে 0.33। 10.33 এবং শেষটা কত? 20.33। 20.33। এবার খেয়াল করে দেখো নিচের এনটা হলো মোট গণসংখ্যা, আগে বের করে রেখেছি। এন ইকুয়াল কত? 30। এই মানটা পেয়েছি আমি। তাহলে উপরে কি আছে? দেখো উপরে আছে সামেশান এফ আই অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার। যদি সামেশান এবং এন চিহ্নটা বাদ দেই তাহলে কি হবে? দেখো এফ আই ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার। এফ আই ইকুয়াল টু মান দেওয়া আছে, আর অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার আমি বের করে রেখেছি। তাহলে কি হবে? দেখো এই কলাম এফ আই এর কলাম এবং অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার, এই দুটো গুণ করলে কি হবে? এই দুটো গুণ করলে বের হবে যে বের হবে এফ আই ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার বের হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে পরের কলামটা হবে দেখো এফ আই ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আই মাইনাস এক্স বার। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো তাহলে কি করতে হবে? এখানে 3 গুণন 19.67। 3 গুণন কত হবে? 3 গুণন 19.67 ইকুয়াল টু হবে দেখো 59.01। এটা হবে দেখো গুণ করলে হবে 59.01। তারপরে কোনটা হবে? 7 গুণন 9.67, এটা গুণ করলে হবে 67.69।
6 9। ঠিক আছে শিক্ষার্থীরা, তারপর আছে দেখো 10 গুণন 0.33, এটা গুণ করলে কত হবে 3.30, 3.30। তারপর দেখা আছে 10.33 গুণন 8, এটা গুণ করলে 82.64, এটা হবে দেখো 82.64। তারপরে কত আছে দেখো 20.33 গুণন 2 ইকুয়ালটা হবে 40.66, 40.66। এখন এটা যোগ করো, যোগ করলে কি হবে দেখো, এটা যোগ করলে কি বের হবে, এটা যোগ করলে বের হবে দেখো সামেশন fi ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস এক্স বার। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এই যোগফলটার নাম হবে সামেশন fi ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস এক্স বার ইকুয়াল টু কত যোগ করে এটা দেখো, এটা যোগ করলে হবে 0.003, 253.30, 253.30। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার মূল যে সূত্র লিখেছি এখানে আমি দেখো যে গড় ব্যবধান এমডি ইকুয়াল টু সামেশন fi অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস এক্স বার ডিভাইডেড বাই n। গড় ব্যবধান মিন ডেভিয়েশন এমডি ইকুয়াল টু সামেশন fi অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস এক্স বার ডিভাইডেড বাই n, আর সামেশন fi অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস এক্স বার ইকুয়াল টু কত 253.30, অর্থাৎ সামেশন fi অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস এক্স বার ইকুয়াল টু 253.30, আর নিচে আছে কি n ইকুয়াল টু কত 30। তাহলে কি গড় ব্যবধান পাওয়া যাবে এখন? হ্যাঁ শিক্ষার্থীরা, এখন আমরা গড় ব্যবধান নির্ণয় করতে পারবো। তাহলে দেখো গড় ব্যবধান এমডি ইকুয়াল টু কত আছে সামেশন fi অ্যাবসলিউট ভ্যালু অফ xi মাইনাস এক্স বার, এটা ইকুয়াল টু কত 253.30 ভাগ করব কি দ্বারা 30 দ্বারা। কেন? যেহেতু এখানে নিচে আছে কত n, আর n ইকুয়াল টু কত 30। এবার 253.30 কে 30 দ্বারা ভাগ করো, ভাগ করলে কত হবে এটা ভাগ করলে হবে দেখো 8.443, 8.443। ঠিক আছে শিক্ষার্থীরা, এভাবে আমরা কি করতে পারবো, যে কোনো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এভাবে আমরা যে কোনো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান নির্ণয় করতে পারবো। কি শিক্ষার্থীরা পারবে এখন? হ্যাঁ, আমার বিশ্বাস তোমরা যদি বাড়িতে একটু চর্চা করো তাহলে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান নির্ণয়, আজ দেখালাম বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড় ব্যবধান কীভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমরা এখন কি করতে পারবো, বিন্যস্ত এবং অবিন্যস্ত উভয় উপাত্তের ক্ষেত্রে, উভয় রাশিমালার ক্ষেত্রে আমরা গড় ব্যবধান নির্ণয় করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর কথা বাড়াবো না। আমার আগামী ক্লাস পরিমিত ব্যবধান, আগামী ক্লাসে আমি পরিমিত ব্যবধান নিয়ে আলোচনা করব। আর পরিমিত ব্যবধান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পরিমিত ব্যবধানের যেভাবেই হোক তোমাদের প্রশ্ন থাকবেই। আমার আগামী ক্লাস দেখার এবং সেই সাথে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।